আজ ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মোৎসবের। এছাড়াও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কবির বাল্য স্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুর একাডেমি মাঠ, নজরুল মঞ্চ সহ গোটা এলাকায় চলছে উৎসবের আমেজ। প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত ত্রিশালের নানা শ্রেণী পেশার মানুষ। জাতীয় কবির জন্মোৎসব ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। জন্মজয়ন্তী উদ্বোধনের আগে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে ধরার খাল খননের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা সহ মহানগর বিএনপির সাথে একটি বৈঠকে যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফরের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। ময়মনসিংহ থেকে সহকর্মী বাবুল হোসেন আমাদের সাথে আছেন। বাবুল, প্রধানমন্ত্রীর আজকের সফর ও কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। সেখানকার নেতাকর্মীরা কি বলছেন? একাডেমি মাঠে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্ম জয়ন্তীর উৎসব। ৩ দিন ব্যাপী উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ঢাকা থেকে রওনা হয়ে সরাসরি প্রথমেই যাবেন ত্রিশালের বৈলর এলাকা, যে ধরা আর খাল পুনঃখনন সেটি তিনি উদ্বোধন করবেন বেলা 12:30টার দিকে। এরপর সেখানে এই খাল যেটি বলছিলাম যে খননের পর সেখান থেকে বেলা 3:30টা ত্রিশাল বরিরামপুর একাডেমি মাঠের যে নজরুল মঞ্চ রয়েছে সেই মাঠের 3 দিন ব্যাপী উৎসবের উদ্বোধন করবেন এবং মেলা রয়েছে, নজরুল মেলা, বই মেলা, সেটিরও তিনি উদ্বোধন করবেন। এরপর এর পাশে যে নজরুল অডিটোরিয়াম রয়েছে, এরপর ত্রিশালের যে নজরুল অডিটোরিয়াম রয়েছে সেই অডিটোরিয়ামে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি, উত্তর বিএনপি এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে একটি বৈঠক করার কথা রয়েছে। তিনি নেতাকর্মীদের কথা শুনবেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন, এমনটি আমরা জেনেছি। তো আমরা যেটি দেখছি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে যারা বিএনপি নেতাকর্মী সমর্থক তো আছেই, এর বাইরে এই নজরুল জন্মজয়ন্তীর উৎসব দেখতে আসা যে নজরুল প্রেমী ভক্ত অনুরাগী তারাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন প্রধানমন্ত্রী আসবেন। আমরা একটু দর্শকদের দেখাতে চাই যে নজরুল জন্মজয়ন্তীর যে প্রধান ফটক দরিরামপুর একাডেমির মাঠ, সেই মাঠে ঢোকার পথে যে নিরাপত্তা বেষ্টনী তার বাইরেই আপনারা দেখতে পাচ্ছেন যে যারা এরই মধ্যে প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য আসলে এই ফটকের সামনে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং যতই বেলা গড়াচ্ছে ততই এই ভিড় বাড়ছে। আমরা একটু কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনারা এই যে আজকে যে জয়ন্তী হচ্ছে আপনার কেমন হবে, কেন অপেক্ষা করছেন? আমরা আসলে তারেক জিয়ার জন্য আমরা খুবই আগ্রহ, আমাদের খুব পছন্দনীয়, আমাদের খুব পছন্দের নেতা। আশা করি এই জন্য আমরা সবাই অপেক্ষা করতেছি কথা শোনার জন্য, এই আর কি। আমরা একটু আরেকজনের কথা শুনতে চাই যে কেন আসছেন এখানে? এখানে আজকে ভাই তারেক রহমান আসবে, এই জন্য আমরা সকাল থেকে এখানে আইসা দাঁড়ায় রয়েছি ওনাকে দেখবার জন্য, ওনার বক্তব্য শুনবার জন্য। কেমন হবে জয়ন্তী, এবারের জয়ন্তী কেমন হবে, কতটা উৎসব মুখর হবে? ভালো হবে। কেমন হবে? আগের চেয়ে অনেক ভালো, আগের থেকে অনেক ভালো জয়ন্তী, নজরুল জয়ন্তী। আপনাদের কাছে কেমন লাগছে? অনেক কিছু ভালো হচ্ছে, দেশের জন্য অনেক ভালো হবে, আর যে আসলে আমাদের উন্নয়ন হবে, অনেক কিছু হবে। আপনি কেন আসছেন? আমাদের নেতা তারেক রহমানকে দেখতে জন্য আসছি, যে উনি অনেক দেশের উন্নয়ন করবে, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি আবার আমাদের অনেক কাজকর্মের জন্য উন্নত হবে দেশের,
ভবিষ্যৎ যেন ভালো হয়, উজ্জ্বল হয়, এই জন্য আসছি। আপনাদের দাবি কি? এবার যে প্রধানমন্ত্রী আসছেন, নির্বাচিত হওয়ার পর এই প্রথম আসছেন, আপনাদের কি দাবি? আমরা আসছি ওনারে দেখবার জন্য। উনি এই দেশের লাগে, এই জয়েন্টের লাগে ভালো একটা জিনিস উপহার দিয়ে, এই কারণে আমরা আসছি। ধন্যবাদ। আপনি শুনছিলেন অদিতি, এই যে যারা আসছে এখানে আসলে তারা সকাল থেকে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতা। আপনার মাধ্যমে আমরা দেখছিলাম বাবুল, আপনি আছেন সেখানে সংবাদ সংগ্রহ করছেন। দর্শক, প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফর নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী বাবুল হোসেন। আজ থেকে শুরু হয়েছে ঈদ যাত্রা। নারীর টানে প্রিয়জনের সাথে ঈদ করতে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। তবে যাত্রী চাপ এখনো বাড়েনি। সকালে কমলাপুর রেল স্টেশন সহ বিভিন্ন বাস টার্মিনালে ঘরে ফেরা মানুষের উপস্থিতি দেখা গেছে। আগামী সোমবার থেকে অফিস আদালতে শুরু হতে যাচ্ছে ঈদের ছুটি, তাই তার আগের দিন যাত্রীদের চাপ বেশি থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা আগে ভাগেই রাজধানী ছাড়ছেন। সময় মতো ট্রেন ছাড়ায় স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। এখন পর্যন্ত ভোগান্তিহীন যাত্রায় খুশি বাসের যাত্রীরাও। এদিকে ঈদ যাত্রায় রাজধানীর সদরঘাটে সব রুটে যাত্রীদের ভিড় এখনো বাড়েনি। রেলপথে ঈদ যাত্রার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, আজ কমলাপুরে যাত্রীদের চাপ কেমন দেখছেন, এবং ঈদ যাত্রার পরিস্থিতি দেখতে তো রেলমন্ত্রীর সেখানে আসার কথা ছিল, তিনি কখন আসবেন? যেমনটি বলছিলেন যে আজকের ঈদের যাত্রা শুরু হলো এবং আজকের যে আমরা যে এখনো পর্যন্ত যেটি জেনেছি যে সে আজকে সকাল থেকে অর্থাৎ ভোর 6টা থেকে আপনি জানেন যে এখানে যেই রেলের যে আন্তনগর ট্রেনগুলো সেগুলো ছেড়ে যেতে শুরু করে। এখনো পর্যন্ত এই কমলাপুর রেল স্টেশন থেকে 15টি আন্তনগর ট্রেন ছেড়ে গিয়েছে এবং এইটি আজকের দিনের সকালের যেই পর্ব সেই পর্বের শেষ ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস, যেটি সিলেটে যাবে। অর্থাৎ এই ট্রেনটি ছেড়ে গেলে 16টি আন্তনগর ট্রেন ছেড়ে যাবে আজকে কমলাপুর থেকে, যার মধ্যে 15টি এর মধ্যে চলে গেছে এবং 10টি কমিউটার ট্রেন যেগুলো ছাড়ার কথা ছিল সেগুলো ছেড়ে গেছে। অর্থাৎ আমাদেরকে স্টেশন মাস্টারের সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে এবং স্টেশন মাস্টার আমাদেরকে জানিয়েছেন যে আজকে যেই ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল প্রথম দিনের এই যাত্রায় কোনো প্রকার ভোগান্তি ছাড়া এবং কোনো প্রকার আমরা যেটা বলি সময়সূচির বিপর্যয় ছাড়াই ট্রেনগুলো চলে গিয়েছে। এবং আজকে যেহেতু এই ঈদ যাত্রার শুরু, ফলে আজকে এই পরিস্থিতি দেখবার জন্য 11টায় সড়ক ও রেলপথ পরিবহন মন্ত্রীর আসবার কথা আছে এবং সেই তার আগে বরণ করবার জন্য কমলাপুর স্টেশন কর্তৃপক্ষের যেই আয়োজন, সেই আয়োজন সম্পন্ন আছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী এসে পৌঁছবেন, কিন্তু এর আগে যে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে তাদের যাত্রীদের সঙ্গে আমার কথা হয়েছে এবং তারা বলছেন যে তারা নির্ঝঞ্ঝাটেই যেতে পারছেন এবং অনেকের টিকিট নিয়ে শঙ্কা ছিল এবং আপনি জানেন যে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়েছে, ফলে অনলাইনে টিকিট পেতে যে ঝামেলা হয়েছে কিনা সেটি আমরা জানতে চেয়েছিলাম। কেননা এর আগে আমরা দেখেছি যে সার্ভারের বিপর্যয়ের কারণে অনেকে টিকিট পাননি বা সময় মতো পাননি, সেটিও এবছর হয়নি। অন্তত প্রথম দিনের যাত্রায় আমরা এরকমটি যাত্রীরা আমাদেরকে জানালেন এবং আগামী আরও কয়েকদিন এই যাত্রা অব্যাহত থাকবে এবং যে পরিমাণ যাত্রীর চাপ সেটি বাড়বে, সেক্ষেত্রে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারে। কিন্তু আজকের এখন পর্যন্ত যে পরিস্থিতি, সেই পরিস্থিতি স্বাভাবিক। অর্থাৎ প্রথম দিনের এই যাত্রার প্রথম অংশ অনেকটা নির্ঝঞ্ঝাটেই কেটেছে যাত্রীদের জন্য। অদিতি। মিল্টন, আপনি আছেন কমলাপুরে, আমরা জেনে নিচ্ছিলাম সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী মিল্টন আনোয়ার আমাদেরকে রেল যাত্রার খবর জানাচ্ছিলেন। এবারে জেনে নেব সড়ক পথে ঈদ যাত্রার খবর। রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ, যুক্ত হচ্ছি তার সাথে। শাহরিয়ার, বাসে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? এবারও টিকিটে বাড়তি ভাড়ার অভিযোগ আছে কিনা, যাত্রীরা কি বলছেন? ধন্যবাদ অদিতি। আমি এখন আছি গাবতলী বাস টার্মিনালে, কিন্তু যাত্রী ঈদ আর জানেন যে আর মাত্র 5 দিন বাকি আছে, কিন্তু এবং একই সাথে আজকে সাপ্তাহিক ছুটি, কিন্তু যাত্রীদের সংখ্যা কিন্তু আজকে কিন্তু বেশ কম। আমরা যেরকম দেখি প্রতি বছর যে ঈদের 4-5 দিন আগে যাত্রীদের বেশ চাপ থাকে, তবে সে তুলনায় আজকে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীদের চাপ অনেকটাই কম। ধারণা করা হচ্ছে, এখানে আমরা যখন পরিবহন সংশ্লিষ্ট যারা আছে যাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা ধারণা করছেন যে যেহেতু আগামীকালকেও সরকারি অফিস খোলা আছে এবং আগামীকালকে
অফিস চলবে এবং তারপর সোমবার থেকে যেহেতু সরকারি ছুটি শুরু হচ্ছে, সেক্ষেত্রে আগামীকাল সন্ধ্যা থেকে এবং বিশেষ করে সোমবার থেকে সরকারি ছুটির যেদিন শুরু হচ্ছে সেদিন থেকে যাত্রীদের চাপ বাড়তে পারে। এবং এখন পর্যন্ত যদি বলি যে যাত্রীদের সংখ্যা আমরা ভিড় কম দেখতে পাচ্ছি এবং যে সকল যাত্রীরা এসেছে বেশিরভাগ যাত্রী যারা এসেছে তাদের সঙ্গে কথা বলেছি, বেশিরভাগ শিক্ষার্থীরা যাচ্ছে এখন এবং অনেকে এখানে এসেছেন যারা পরিবারকে আগে ভাগেই পাঠিয়ে দিচ্ছেন দেশের গ্রামের বাড়িতে, যাতে সামনে ঈদকে সামনে রেখে যে ধরনের যানজট বা বাড়তি ভোগান্তি, বিশেষ করে বাড়তি ভাড়ার কিছু অভিযোগ থাকে, এ ধরনের যে ঝামেলা যাতে তাদেরকে না পোহাতে হয় সেক্ষেত্রে আগেভাগে অনেকে পরিবারকে পাঠিয়ে দিচ্ছেন গ্রামের বাড়িতে। এবং এর বাইরে অভিযোগের বিষয়টা যদি বলি যে আমরা বেশ কিছু যাত্রীর সঙ্গে কথা বলেছি, বিচ্ছিন্ন কিছু অভিযোগ আছে। দুই একজন অভিযোগ করেছে যে তাদের কাছে 50 থেকে 100 টাকা ক্ষেত্র বিশেষে তাদের কাছে বাড়তি রাখা হচ্ছে, তবে সে অভিযোগটাও অনেকটা কম। আর এর ক্ষেত্রে আমরা অভিযোগের পক্ষে আমরা কথা বলেছি, এখানকার যারা বাস কাউন্টার আছে তাদের সঙ্গে কথা বলেছে যে আপনাদের কাছে কেন বাড়তি ভাড়ার অভিযোগ আছে। সেক্ষেত্রে তারা বলেছে তারা বিআরটি নির্ধারিত যে দাম আছে সেই দামই আসলে তারা রাখছে, তবে সারা বছরই তাদের বাসের যে এক ধরনের প্রতিযোগিতা থাকে যাত্রীদের নিয়ে, সেই কারণে তারা বিআরটি নির্ধারিত দামের থেকে কিছুটা তারা সারা বছরই কম রাখে। এখন যেহেতু বিআরটি নির্ধারিত দামই তারা বাসের টিকিটের যে মূল্য সে রাখছে, সেক্ষেত্রে যাত্রীদের কাছে মনে হতে পারে যে বাসের যে টিকিটের দাম সেটা বাড়তি রাখা হচ্ছে। তো এই মিলে যদি বলি, সব মিলে যদি বলি, গাবতলী বাস টার্মিনালে কিন্তু গতকালকের তুলনায় আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থাও আসলে জোরদার করা হয়েছে। তো এই ছিল সব মিলে গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। অদিতি, শাহরিয়ার, আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম সড়ক পথে ঈদ যাত্রার খবর। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, যুক্ত ছিলেন শাহরিয়ার ইমতিয়াজ। আশুলিয়ায় মহাসড়কে চলছে উন্নয়ন কর্মযজ্ঞ, আর এই কাজ ঘিরে মানুষের ভোগান্তি এখন চরমে। বিশেষ করে উড়াল সড়কের কাজ ঘিরে বাড়ছে ভোগান্তি। এখনই দীর্ঘ সময় যানজটে পড়ছে মানুষ, প্রতিদিনই দুর্ঘটনা বাড়ছে। তাই এবারের ঈদ যাত্রায় বাড়তি ভোগান্তির আতঙ্কে আছেন যাত্রীরা। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। আশুলিয়ার নবীনগর চন্দ্রা সড়কের শ্রীপুর থেকে বাইপাইল হয়ে রাজধানীর এয়ারপোর্ট পর্যন্ত তৈরি হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই নির্মাণ শেষ হলে ফল পাবে সড়ক ব্যবহারকারীরা। তবে ফল পাওয়ার আগেই বাইপাইল থেকে আবদুল্লাপুর সড়কটি ভারী যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। 4 লেনের সড়কটি ছোট হয়ে 2 লেনে পরিণত হয়েছে, আর এতে চন্দ্রা নবীনগর সড়কে দুই দিকে যানবাহনের চাপ বেড়েছে বহুগুণ। বিশেষ করে বাইপাল থেকে ঢাকা ইপিজেড পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়ক পার হতে সময় লাগছে 2 থেকে 3 ঘন্টা। ঈদ যাত্রায় যা 5 থেকে 7 ঘন্টা হওয়ার সংখ্যা রয়েছে। বাইপাইল এমন একটা জায়গা, এমনি সবসময় ভোগান্তি, তারপর রাস্তাটা এমন চিপে যে আমাদের গাড়ি চালানো অনেক কষ্ট। এই ঈদের বাজারে মনে করেন যে জাম ঠেলা, কালকে যাওয়ার সময় 3 ঘন্টা জাম চলছে ভাই, এতে আমাদের খুব কষ্ট। আমাদের দাবি যে জাম ক্লিয়ার করে দেয়, এত ভোগান্তি তো হতে পারবো না। এদিকে স্তূপ করে রাখা মাটি আর নির্মাণ সামগ্রীর দখলে শুরু হয়ে গেছে সড়কের প্রায় অর্ধেক অংশ। এবার বাইপাইল স্ট্যান্ডে যেহেতু মূলত কাজটা হচ্ছে, তো এই কাজের জন্য রাস্তায় অত্যন্ত সরু হয়ে এসছে আসা এবং যাওয়া। তো ঢাকা থেকে যে গাড়িগুলো উত্তরবঙ্গমুখী যায়, এই রোড দিয়ে আসলে স্বাভাবিকভাবে ডিসপাস হওয়ার কোনো সুযোগই নাই। দেখা গেছে একটা গাড়ি নরমালি হচ্ছে 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 1 ঘন্টা, এরকম সর্বনিম্ন 1 ঘন্টা লেট। ঈদের মধ্যে হচ্ছে কি হবে সেটা নিয়ে হচ্ছে আসলে এখনই চিন্তায় আছি। ঈদ ঘিরে পশুবাহী ট্রাক ও ঈদ যাত্রার বাড়তি চাপ শুরু হয়েছে সড়কটিতে, কিন্তু এই চাপ সামাল দিতে দৃশ্যমান কোনো প্রস্তুতি না থাকায় খুব নিরাপদ সড়ক নিয়ে আন্দোলনকারীদের। এই এলিভেটেড এক্সপ্রেসের আশেপাশে যে দোকানপাট রয়েছে, অবৈধ পার্কিং রয়েছে, এটার সমাধান করতে হবে। এটার সমাধান যদি না করে এবার যাত্রীরা ভোগান্তির শিকার হবে। তবে ঈদের আগেই প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করার কথা জানান প্রকল্প পরিচালক। আর সড়কের শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন। আমাদের যে নিজস্ব জনবল আছে, তাছাড়া আরও বাড়তি 50 জন এপিবিএনের ফোর্স পেয়েছি। এদের সমন্বয়ে আমরা কাজ করবো এবং জেলা পুলিশ ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছে। জেলা পুলিশের সমন্বয়ে আমরা এই মহাসড়ক এলাকায় যানবাহন নির্বিঘ্নে চলাচলের যে ব্যবস্থা, ডিউটি বন্টন সহ সার্বিক কার্যক্রম পরিচালনা করব। সড়কটির সংস্কার না হলে এবারের ঈদ যাত্রায় বাড়তি ভোগান্তির আশঙ্কা সড়কটির ব্যবহারকারীদের। পিন্টু হাজং, ৭১।
সময়ের সাথে সাথে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতাদের পদচারণা বাড়ার পাশাপাশি বাড়ছে বিক্রেতাদের প্রত্যাশাও। ব্যবসায়ীরা বলছেন ঈদের আগের 2 থেকে 3 দিন সবচেয়ে বেশি বেচাকেনা হবে। ক্রেতা বিক্রেতাদের সুবিধার জন্য নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও ভেটেরিনারি সেবার ব্যবস্থা রেখেছে হাট কর্তৃপক্ষ। মামুন হোসাইনের রিপোর্ট। আদর করে খামারিরা এক একটি গরুর নাম দিয়েছে রাজা বাচ্চা, ডোনাল্ড ট্রাম্প, টাইটান কিংবা আলফাবিটা। দিয়াবাড়ির হাটে এক একটি গরুর দাম চাওয়া হচ্ছে 14 থেকে 18 লক্ষ টাকা পর্যন্ত। গরুর দাম চাচ্ছে 18 লাখ, দাম বলছে 12 লাখ পর্যন্ত উঠছে। সবগুলোর নাম রাখা হয়েছে যে যাতে ভ্যাকসিনটা আমাদের সহজ হয় আর কি। আর যেমন ধরেন এই যে ট্যাগ নাম্বারও 26 বা 45 বা 16 এরকমভাবে আমরা রাখা হয়। ঢাকায় কোরবানির হাটগুলোতে পশু দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। গরু ভালোই দেখছি, এদিকে একটা দেখছি বাদশা, ওটা মোটামুটি ভালো, অনেক বড়, অনেক দাম চাচ্ছে 18 লাখ টাকা। যতটুকু বুঝতে পারলাম যে অবস্থা খুবই ভালো, হয়তোবা 2-1 দিনের মধ্যে আরও ক্রেতা আসবে, বিক্রেতারাও তারা ভালো পাবে। এখানে আসছি, এসে হচ্ছে গিয়ে অনেক রকম গরু দেখলাম, ছোট বড় অনেক রকম গরু আছে, দেশি গরু। অনেকেই হাটে এসে খুঁজছেন পছন্দের পশু, আবার কেউ কেউ কিনেও নিয়ে যাচ্ছেন। আমি এর আগে আমার ছেলে বাচ্চাদের নিয়ে আসছি, আজকে আমি আসছি, নামাজ পড়ে চলে আসছি, এখন দুপুরে না করে হয়তো যদি হয়ে যায় সন্ধ্যার সময় নিয়ে যাব। এবারে বাজার খুবই ভালো, গরুও বেশি, ক্রেতাও আশা করি ভালো হবে। 45 চাইছে, 30,000 দিয়ে পিস করে নিলাম আর কি। কোরবানির পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের স্বস্তি নিশ্চিত করতে নানা ধরনের ব্যবস্থা নিয়েছে হাট কর্তৃপক্ষ। নিরাপত্তা জোরদারে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল টিম। পোশাক ছাড়াও গোয়েন্দা সংস্থার লোকজন নজরদারিতে রেখেছে। আমরা তো একদম হাট এরিয়ার চতুর্পাশ আমরা নিরাপত্তা বলায় ঢেকে রেখেছি। সম্পূর্ণ ব্যাংকের একটা শাখা আমরা এখানে করি, সেখানে 30,000 টাকা তুলতে পারবে, জমা দিতে পারবে। শেষের বেচাকেনা জমে উঠবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। তাদের আশা ঈদের আগের 2 থেকে 3 দিন ক্রেতাদের চাপ আরো বাড়বে। মামুন হোসাইন, 71, ঢাকা। কোন সিনেমা জিতবে স্বর্ণপাম? 22 সিনেমার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে স্প্যানিশ সিনেমা লা বোলা নেগ্রা বা দ্য ব্ল্যাক বল। প্রতিযোগিতায় আছে ফিওদ, পেপার টাইগার, দ্য বিলাভেড ও আওয়ার স্যালভেশনের মতো দারুণ সব গল্পের সিনেমা। সাথে আছে কানের আনপ্রেডিক্টেবল চরিত্র। তবে উত্তরটা জানা যাবে আজ রাতে। কান থেকে বিস্তারিত পার্থ সঞ্জয়ের প্রতিবেদনে। শুক্রবার আসার তেরিকা বিভাগে ট্রান্সজেন্ডার নারীদের নিয়ে নেপালি সিনেমা এলিফেন্টস ইন দ্য ফগের জুরি প্রাইজ জয় কি প্রতিযোগিতা বিভাগে কোনো ইঙ্গিত দিল? এই বিভাগে এবার দারুণ গুরুত্ব পাচ্ছে এলজিবিটি ইস্যু নিয়ে তৈরি সিনেমাগুলো। This year, if you look into this, out of 22, about half of the films have some or the other content about LGBTQ society and the gay. স্বাধীন ও শিল্পসম্মত সিনেমার উৎসব কানে এবার তারকা পরিচালকের অভাব নেই। আসগার ফারহাদি, পেদ্রো আলমোদোভার, ক্রিস্টিয়ান মুঙ্গুই, পল পলিকোস্কির মতো নির্মাতারা এবার উৎসব মাত করে রেখেছেন। তবে শেষ বেলায় সবাই বাজি রাখছেন স্প্যানিশ 2 নির্মাতা হাভিয়ের কালভো ও হাভিয়ের আমব্রোজি পরিচালিত লা বোলা নেগ্রার উপর। I think there are clearly 3 movies that are the best in competition. First is La Bola Negra, a Spanish film that talk about the civil war in Spain, but from a point of view of LGBTQ+, and it's really marvelous. And the next one is Cower. আজকে লা বোয়া নেগ্রা ফিল্মটা আজকে প্রিমিয়ার হয়েছে কানে, এন্ড সব কিছুর মোড় ঘুরিয়ে দিয়েছে বিকজ ফিল্মটা এত সুন্দরভাবে বানানো। ইটস অ্যান অলমোস্ট 3 আওয়ার ফিল্ম, যেখানে একটা পলকও সরানো যাচ্ছিল না চোখে। তবে রোমানিয়ার নির্মাতা ক্রিস্টিয়ান মুঙ্গুয়ের ফিওদকে দৌড়ে এগিয়ে রাখছেন এই ভারতীয় সাংবাদিক। I hope that Feud will be the jury's choice because it is much more relevant story. It is talking about immigration, it's talking about religion, it's talking about integration in the societies. তবে উত্তরটা দেবেন দক্ষিণ কোরিয়ার নির্মাতা পার্ক চান উকের নেতৃত্বে 9 সদস্যের জুরি বোর্ড।
দ্য বিলাভেড, পেপার টাইগার, ফিওদ কিংবা আর সেলভেশনের মতো সিনেমাগুলো স্বর্ণপামের দৌড়ে এগিয়ে থাকলেও শেষ বেলায় এসে সমীকরণ বদলে দিয়েছে স্প্যানিশ সিনেমা লা বোলা নেগ্রা কিংবা দ্য ব্ল্যাক বল। সবাই এই ছবিটিকে স্বর্ণপামের জন্য সবচেয়ে ফেভারিট ভাবছেন। তবে কানের যে আনপ্রেডিক্টেবল চরিত্র, সেই চরিত্র অনুযায়ী কোন সিনেমা জিতবে স্বর্ণপাম তা জানা যাবে বাংলাদেশ সময় আজ রাত 12টা পেরিয়ে আর ফ্রান্স সময় রাত 8টা 15-তে। পার্থ সঞ্জয়, 71, কান চলচ্চিত্র উৎসব, কান, ফ্রান্স। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।